অবশেষে 16ই ডিসেম্বর 1971 পাক বাহিনী চরমভাবে পরাজিত হয় এবং 93,000 সৈন্য সহ পাকিস্তানি জেনারেল নিয়াজি ভারতীয় ও মুক্তি বাহিনীর সম্মিলিত কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অরোরার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। জন্ম নেয় এক স্বাধীন দেশ, বাংলাদেশ। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক মূল্যের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা যেন কখনোই তাদের না ভুলি, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। মুক্তির জন্য যুদ্ধের কোনো কথা যেন আমরা না ভুলি, তবেই তো আমরা পারব মুক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা করতে, পারব এমন দেশ গড়তে যেখানে থাকবে সকলের বিকশিত হওয়ার সুযোগ, যেখানে সবার জীবন হয়ে উঠবে মুক্ত ও সুন্দর। সালে ব্রিটিশ শাসনের সমাপ্তিকালেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়। স্বাধীনতা চুক্তি অনুযায়ী লর্ড মাউন্টব্যাটেন ভারতকে দুটি রাষ্ট্রে বিভক্ত করেন। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান শরণার্থী তাদের আবাসভূমি ছেড়ে যেতে বাধ্য হন। 1000 মাইল দূরত্বে অবস্থিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে মুসলমানদের নতুন রাষ্ট্র পাকিস্তান গঠিত হয়। কার্যত এই দেশভাগ ফলপ্রসূ হয়নি। অচিরেই পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয় এবং 60-এর দশকে আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন লাভ করে। আমরা ভোট পাই, আমরা দেশে একটা শাসনতন্ত্র তৈরি করব। 1970 সালে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয় নেতৃত্বে আওয়ামী লীগ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু সামরিক শাসকেরা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানি সেনারা রাস্তায় ব্যারিকেড দেয়, সরকারি ভবনে অবস্থান নেয় এবং কারফিউ জারি করে। পুরনো ঢাকায় পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে গণহত্যা ও ধ্বংসলীলা চালায়।
ছবিটা হচ্ছে আমার বাবা, এই হচ্ছে ছোট ভাই। ছোট ভাইকে ব্যানার দিয়ে খোঁচা গুলি করে মারতেন, শুধু একটা ব্যানারের খোঁচা, আর কোনো কিছু নেই। গেলাম বাবার বুকে। এর দুদিন পর ঢাকার প্রান্তে আবিষ্কৃত হয় এক বিশাল বধ্যভূমি। সেখানে শত শত গলিত লাশের ভিড়ে পাওয়া যায় ডক্টর মুর্তজা ও সেলিনা পারভিনকে। সেলিনার শরীর ছিল ক্ষত বিক্ষত, অধিকাংশ লাশে ছিল হাত ও চোখ বাঁধা। এক তরুণ সাংবাদিক সেদিন বিশ্বের কাছে ব্যক্ত করেন তার ক্রোধ। অবশেষে 16 ডিসেম্বর 1971 পাক বাহিনী চরমভাবে পরাজিত হয় এবং 93,000 সৈন্য সহ পাকিস্তানি জেনারেল নিয়াজি ভারতীয় ও মুক্তি বাহিনীর সম্মিলিত কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অরোরার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। জন্ম নেয় এক স্বাধীন দেশ, বাংলাদেশ। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক মূল্যের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা যেন কখনোই তাদের না ভুলি, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। মুক্তির জন্য যুদ্ধের কোনো কথা যেন আমরা না ভুলি, তবেই তো আমরা পারব মুক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা করতে, পারব এমন দেশ গড়তে যেখানে থাকবে সকলের বিকশিত হওয়ার সুযোগ, যেখানে সবার জীবন হয়ে উঠবে মুক্ত ও সুন্দর। From a war-torn, ravaged nation on the brink to launching its own satellite in under 50 years, Bangladesh is the story of a nation that has pulled itself up from the ground to shoot for the very stars. The fire sparked by the vision of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, united a country of a diverse people and creed in 1971 and continues to shine the path towards the country's future. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Today, under the visionary leadership of Prime Minister Sheikh Hasina, Bangladesh has adopted a long-term plan to transform the country into a knowledge-based middle-income economy by 2021. It also aspires to become a developed country by 2041, modeled after Bangabandhu's dream of a Sonar Bangla or Golden Bengal. Bangladesh has worked towards development from within, achieving, often ahead of time, all the Millennium Development Goals.
Drawing inspiration from its success, the country is currently implementing the Sustainable Development Goals. 50% fewer people in Bangladesh live under the poverty line today than they did even 16 years ago. In the last 40 years, Bangladesh dramatically increased its food grain production, becoming the 4th largest producer of rice in the world and the 5th largest producer of fish. 2016 marks the 2nd consecutive year that the World Economic Forum ranked Bangladesh first in gender equality amongst South Asian nations. The same year, adult literacy in the country rose to a 12-year high, while net enrollment at primary schools jumped to over 98%. Life expectancy in Bangladesh is currently at 71.5 years, while infant and maternal mortality have both been significantly reduced. Since 2009, 14,000 community clinics have brought healthcare access door to door. Bangladesh has fulfilled all 3 criteria for graduation from LDC status this year and currently meets World Bank classification for middle income status. On the diplomatic front, it follows a policy of friendship to all and malice towards none. For 3 decades running, Bangladesh has been one of the biggest contributors to UN peacekeeping missions across the globe. From an agrarian economy in the 1970s, the Bangladeshi economy today is led by an export-oriented industrialization. The country is now the 2nd largest exporter of ready-made garments in the world. To keep up with the pace of the country's development, Bangladesh has embarked on constructing a number of mega infrastructural projects. Bangladesh's largest bridge, the Podda Bridge, is being built entirely with the country's own resources. It is projected to transform the lives of 30 million Bangladeshis through increased trade and connectivity. Bangladesh's first nuclear power plant in Rupur is set to power 2.4 million homes by 2024. Since 2003, more than 4 million solar home systems have been installed nationwide. Bangladesh has the highest number of these solar home systems in the world. Since 2009, power generation has increased almost 4 times from under 5,000 megawatt to currently over 16,000 megawatt. The country's first deep-sea port, set to open in Paira, is poised to considerably boost trade volume. Simultaneously, the Dhaka Metro Rail will ease congestion and pollution in the capital, carrying 60,000 passengers per hour. And with over 5,000 grassroots-level union digital centers delivering 6 million e-services a month, public services have been brought to every doorstep in rural Bangladesh. To boost foreign and local investments in the ICT industry, the country is also setting up 12 high-tech IT parks in 12 separate districts, aiming to raise ICT export to $5 billion by 2021 and create 10 million jobs. Additionally, more than 100 special economic zones by 2030 seek to create a further 10 million jobs and churn out products and services worth $40 billion. In 2016, Bangladesh was the 2nd fastest growing major economy in the world. It was the 6th year that GDP growth was greater than 6% and the momentum continued with 7.28% growth in 2017. Bangladesh has been named one of the next 11 countries having a high potential to become among the world's largest economies in the 21st century. A land of fertile soil and fertile possibilities, Bangladesh has leaped beyond what was once thought to be its potential. A country that is younger than 50 is about to enter the space age with the launch of its very first satellite, the Bangabandhu 1 satellite.
Bangladesh's incredible growth and development is increasingly being acknowledged and lauded around the world, garnering praise from world leaders in many different forums. আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ। Despite all that has been achieved, Bangladesh is not resting. Under the leadership of Sheikh Hasina, Bangladesh has bold and ambitious plans to reach even greater heights. Guided by Bangabandhu's vision of a Sonar Bangla or Golden Bengal, the future is bright for this youthful and energetic nation reaching for the very stars. সহ চাপিত জীবনের সর্বক্ষেত্রে। Hello Bangladesh, I am Sophia. বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুরো দেশকে ডিজিটাল অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনতে এখন বাস্তবায়ন করছে ইনফো সরকার ৩ প্রকল্প। এই প্রকল্পটি এর আগে আরও ২টি ধাপে বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ধাপে ২০১০ থেকে ১৫ সাল পর্যন্ত ইনফো সরকার ১ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ৬৪টি জেলাকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয়। দ্বিতীয় ধাপে ইনফো সরকার ২ প্রকল্পে ৪২০টি উপজেলায় ১৮,০০০-এর বেশি সরকারি অফিসকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয় ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে। এখন তৃতীয় পর্যায়ে ইনফো সরকার প্রকল্প স্বল্পতম সময়ে ২৬০০ ইউনিয়ন এবং ১,০০০ থানাকে সংযুক্ত করতে যাচ্ছে। ইনফো সরকার ৩ প্রকল্পে সরকারি অফিস ও সেবা প্রদানকারী সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ সুলভ করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের অন্যান্য প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে যে বিপুল সংখ্যক দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে, তারা এখন কেবল বড় শহরে নয়, গ্রামে বসেও কাজ করতে শুরু করেছেন। দেশব্যাপী বিস্তৃত এই উচ্চগতির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে এই বিপুল জনশক্তি আউটসোর্সিং সহ উৎপাদনমুখী কাজে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে। ২০১৮ সালের মাঝামাঝি এ প্রকল্প বাস্তবায়ন শেষ হলে তা পুরো দেশকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পাশাপাশি জাতীয় আয় কমপক্ষে ১% বৃদ্ধি করবে।
ইনফো সরকার 3 প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি সেবা মানুষকে ক্লিক দূরত্বে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয়ে তথ্য প্রযুক্তির অবদান বৃদ্ধি করবে।